ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে রিফাত তাসনুভা। ফিরে দেখা 2024 রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ব্যাংক খাতও ছিল বেশ ঘটনাবহুল। সরকার পরিবর্তনের পর রাতারাতি পাল্টে যায় ব্যাংকিং সেক্টরের পুরো চিত্র। যদিও গেল 15 বছর এ খাতে সুশাসন ছিল অনুপস্থিত। ঋণের নামে লুটপাট, ভেঙে পড়া শৃঙ্খলা আর নানা অনিয়মিত চিত্র প্রকাশ্যে আসতে শুরু করে। তার মধ্যে কিছু ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ বৃদ্ধি পায়, দেখা যায় মূলধন ঘাটতি। এমন অবস্থায় আমানতকারীদের আমানত ফেরত দেওয়া নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। এসব ব্যাংকের সংকট থেকে পরিত্রাণের উপায় কি, তা নিয়ে আজ আমাদের আলোচনা। দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ কি, আলোচনা করতে অনলাইনে আমাদের সাথে আজকে যুক্ত আছেন ব্যাংকার ও বিশ্লেষক ফজলে রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের তালিকাতায়। জি, প্রথমে আমি একটু জনাব ফজলে রশিদ আপনার কাছে একটু যেতে চাচ্ছি, কি অবস্থায় রয়েছে দেশের দুর্বল ব্যাংকগুলো? ধন্যবাদ আপনাকে, ডিবিসির সমস্ত দর্শককে। দুর্বল ব্যাংকগুলো কিন্তু রাতারাতি হঠাৎ দুর্বল হয়ে পড়েনি। এটাকে দুর্বল করা হয়েছে কি ধীরে ধীরে, অনেক ধরে দুর্বল ছিল, কিন্তু আমাদের ব্যাংকগুলো সেটা শো করেনি। শো না করার অনেক কারণ আছে। আমাদের এনপিএল যাতে একটা টলারেবল পর্যায়ে দেখানো যায়, তথ্য বিভ্রাটের মধ্যে রেখে সবাইকে খুব ভালো অবস্থা দেখিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে সেই জিনিসটা ছিল না। না থাকার ফলেই যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো, তখন এই জিনিসগুলো বেরিয়ে আসতে শুরু করলো। আসলে অবস্থাটা কি? আসলে অবস্থা কিন্তু যা দেখানো হয়েছে তার ঠিক উল্টোটা। হয়তো দেখানো হয়েছে আমার 5% ক্লাসিফিকেশন, খোঁজে দেখা গেল সেখানে 15%, হয়তো 25%, সেখানে হয়তো 40%। সুতরাং আস্তে আস্তে এইগুলো বেরিয়ে আসছে, এবং এইগুলা প্রপার ডায়াগনোসিস যদি না করা হয় তাহলে কিন্তু এর সমাধান হবে না। সেই জন্যে আমার মতে যেটা করা উচিত যেটা সেদিকে ব্যাংকে আগাচ্ছে। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্যার, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, ওনারা দুজনেই প্রায় অত্যন্ত দক্ষতার সাথে এই ব্যাংকগুলোকে পরিচালনার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ আমরা দেখেছি। গতকালও আমরা দেখলাম 6টা পুরনো ব্যাংকের, দুর্বল ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক বা ছুটিতে পাঠানো হয়েছে। এই ছুটিতে পাঠানোর একটা কারণটা হলো, ওনাদের বর্তমানে কিন্তু এগুলো বের করা সম্ভব হতো না, যার জন্য ওনাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে, যাতে জিনিসগুলো পরিষ্কারভাবে ক্লিয়ারলি আমরা সবাই দেখতে পারে। এইটাই হলো মেইন উদ্দেশ্য। আমার মনে হয় প্রথমে হচ্ছে ডায়াগনোসিস করা, কী কী লুপহোলসগুলো কী কী ছিল, কেন এগুলো হয়েছিল, এবং এগুলো দূর করার কী কী উপায়, সেটা বের করতে পারলেই প্রপার ট্রিটমেন্ট করা যাবে। সুতরাং আপাতত ওভারনাইট একেবারে সব কিছু বদলিয়ে ফেলা যাবে এটা বলা যাবে না, কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা যদি একেবারে অস্থির হয়ে যাই, সবাই যদি মনে করি সব ব্যাংক শেষ হয়ে যাবে রাতারাতি, এটা ভাবার কোনো কারণ নেই এবং ভাবা উচিতও না। ইট উইল গিভ রং সিগন্যাল ইন দ্য মার্কেট। এ পর্যায়ে আমি জনাব শাহাদাত হোসেন আপনার কাছে একটু যেতে চাচ্ছি। জনাব ফজলে রশিদ যে বিষয়টি বলছিলেন, আপনি কি তার সাথে একমত? জি, ধন্যবাদ। আসলে একমত বলতে হচ্ছে যে উনি যে বিষয়টা বলছেন যে 2,85,000 কোটি টাকা ধরেন এই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের খেলাপি ঋণ। এখন 2,85,000 টাকা খেলাপি ঋণ তো এক রাতে হয় নাই, দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত। ইভেন আপনি যদি জুন পর্যন্ত দেখেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2,11,000 কোটি টাকা, আর এই 3 মাসে হচ্ছে আরো 73,000 কোটি টাকা। তাহলে বিষয়টা হচ্ছে এই যে রাতারাতি এখন এই আপনি 73,000 কোটি টাকা কিন্তু 3 মাসে, এখন প্রশ্ন হতে পারে এই 3 মাসে আবার এত খেলাপি ঋণ হয়ে গেল কেন? বিষয়টা হচ্ছে আমরা বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যে, আমি বলবো যে গভর্নেন্সের কথা যদি বলেন, গভর্নেন্স শব্দটাই ছিল না। আর এখন যে মূল্যস্ফীতির কথা বলেন, এবং বিগত সরকারের আমলেও যে মূল্যস্ফীতি যে আনকন্ট্রোলেবল সিচুয়েশনে চলে গেছে, তার পিছনেও কিন্তু এই বিশাল অঙ্কের টাকা খেলাপি হয়ে যাওয়া। অর্থাৎ আপনি খেলাপি যখন হচ্ছেন,
তার মানে তো উৎপাদন কার্যে ব্যবহার করছেন না। আর উৎপাদন কাজে যদি ব্যবহার না করেন, তখন তো আপনার মূল্যস্ফীতির পিছনে কারণ হয়ে দাঁড়াবে। এবং ব্যাংক যে সুদের হার চার্জ করে, তার পিছনেও তো বেশি সুদের হার চার্জ করার পিছনেও তো এই জায়গাটা, খেলাপি ঋণের জায়গাটা কাজ করে। অতএব সার্বিকভাবে আপনি যদি বলেন যে আমাদের দীর্ঘ 15 বছর না, আমাদের দীর্ঘদিনের ইতিহাস আসলে, যে আমরা যে সংস্কৃতি গড়ে তুলছি, যে আমি ব্যাংক থেকে লোন নিলে ফেরত দিতে হয় না, এই যে সংস্কৃতিটা, এই কালচারটাই কিন্তু, নর্মসটাই কিন্তু আমাদের এই ব্যাংকিং সেক্টরের, আজকে যে আপনি বললেন যে দুর্বল ব্যাংকগুলো, আসলে এই ব্যাংকগুলো আসলে দুর্বল হয়ে যাওয়ার পিছনে এই সংস্কৃতিটাই কারণ। কথা হচ্ছে যে এখন প্রশ্ন আসে যে তার মানে হচ্ছে কি, রুল অফ ল যে জায়গাটা থাকা উচিত, সেই অ্যাবসেন্স অফ দ্য রুল অফ ল। আর যে কারণে দেখেন, ওই যে 6টা ব্যাংকের এমডির কথাও কিন্তু ফজলে রশিদ ভাই বললেন, যে 6টা ব্যাংকের এমডি কে জাস্ট ফোর্সড লিভ দেওয়া হয়েছে 3 মাসের জন্য। কেন দেওয়া হয়েছে? তার মানে হচ্ছে এর আগে এই সমস্ত কেন হয় নাই। বিষয়টা হচ্ছে, আমরা অপকর্ম করা হয়, কিন্তু অপকর্মের যখন পানিশমেন্ট হয় না, তখন কিন্তু এই সমস্ত জিনিসকে আরো উৎসাহিত করে, যে কেউ 10,000 কোটি টাকা নিয়ে গেছে, 25,000 কোটি টাকা নিয়ে যাবে, আরেকজন তার থেকে বেশি নেবে, অর্থাৎ কে বেশি খেলাপি হবে সেই সংস্কৃতি। শাহাদাত, আপনাদের দুজনের কথাতেই যেটি বুঝলাম যে অনিয়মের কারণে আসলে ব্যাংকগুলোর এই দুর্বলতার পেছনে মূল কারণ, কিন্তু গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না। জনাব ফজলে রশিদ, আপনার কাছে যদি একটু যাই, এই মুহূর্তে গ্রাহকদের টাকাও কিন্তু তারা ঠিক মতো দিতে পারছে না, তো এই তারল্য সংকট সমাধানের উপায় কি? আপনি যেটা বলছেন যে গ্রাহকের টাকার সময় মতো দিতে পারছে না, আসলে দিবে কোত্থেকে? আপনার ভল্টে যদি টাকা না থাকে তখন এক সমস্যা হবে। আর সেকেন্ড সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, সবাই যদি একসাথে মনে করে যে ভাই টাকা তো আর পাবো না, যত আগে যে যতটুকু পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি কদিন আগে আমাকে ফোন করেছিল যে ভাই আমি একটা ব্যাংকে 40 লাখ টাকা রেখেছি, আমি 5 লাখ টাকা পাচ্ছি না, হাউ ক্যান আই গেট ইট? তো আই হ্যাড টু ইন্টারফেয়ার উইথ দি ম্যানেজমেন্ট অফ দ্য ব্যাংক। বললাম যে ভাই এটা তো দেয়ার উইল বি রান অন দ্য ব্যাংক, তুমি যেভাবেই হোক, হোয়াট এভার ইজ দ্য রিজন, যা হয়েছে হয়েছে, যেভাবেই হোক তুমি টাকা দেওয়ার ব্যবস্থা করো, আদারওয়াইজ কিন্তু দেয়ার উইল রান অন দ্য ব্যাংক। টাকা একসাথে যদি সবাই চায়, আপনার সব ব্যাংকেই প্রবলেম পড়ে যাবে। সুতরাং সবাইকে আমি বলবো, যারা গ্রাহক, আমিও তো ব্যাংকের ছিলাম, আমিও দেখেছি, যদি সবাই মিলে একসাথে টাকা চায় তাহলে কিন্তু বিরাট বিপদ হবে। আর সেকেন্ডলি, আমাদের তথ্য বিভ্রাট এত বেশি, যেমন 2,11,000 ছিল, 2,87,000 হয়ে গেল কিছুদিনের ভিতরে। এই 2,87,000 যে 2,87,000 থাকবে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। ইট মে বি মাচ মোর। এবং রাইট অফ লোন, যেগুলো রাইট অফ করে দেওয়া হয়েছে, সেখান থেকে কতটুকু আমরা ফেরত পাচ্ছি, আনফর্চুনেটলি নেগলিজেবল অ্যামাউন্টও না, এটা বলতে পারেন কিছু ফেরতই পাচ্ছি না। এবং নট অনলি দ্যাট, যারা একবার দেখেছে, এর স্বাদ যারা পেয়েছে যে ভাই ব্যাংকের টাকা নিলে 15 বছর এমনি কেস করে কাটিয়ে দেয়, আমি পেয়েছি। ইভেন 35 বছরের আগের কেস এখন, আমি হোয়াট ইজ দিস, 35 বছরের আগের কেস এখন আসছে, মানেটা কি? বলে স্যার এটা তো এরকম এরকম, অনেক ধরনের এক্সকিউজ অনেক থাকে। ইভেন যারা গভর্নমেন্টের লোক, আনফর্চুনেটলি পলিটিক্যাল প্রেশারের কারণে অনেক সময়, সবসময় যে এমডিরাই যে দায়ী, এটা কিন্তু আপনাকে মনে করার কোনো কারণ নাই। যেসব এমডিরা গার্ডস নিয়ে কথা বলতে পারেন না, তারা বিপদে পড়েন। যারা গার্ডস নিয়ে কথা বলতে পারেন, তারা কিন্তু প্রাইভেট ব্যাংকের বহু ভালো ব্যাংকেরা পাবেন, যারা গার্ডস নিয়ে কথা বলতে পারে, যারা রিফিউজ করতে পারে, যারা ব্ল্যাককে ব্ল্যাক বলতে পারে, নোকে নো বলা উচিত যেটা নো বলতে পারে, তাদের ব্যাংক কিন্তু ভালো আছে। জি জনাব ফজলে রশিদ এবং ডক্টর শাহাদাত, আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ কি। আমরা আলোচনা করতে যে দুজন অতিথিকে পেয়েছিলাম, তার মাঝে আমি একটু জনাব ফজলে রশিদ আবারও একটু আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি বলছিলেন বিভিন্ন সমস্যার কথা, তাহলে আমরা একটু আপনার কাছে জিজ্ঞেস করব যে এসব ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন বা আমানতকারী যারা রয়েছেন, তারা কি এই ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবেন কিনা, বা তাদের আস্থার জায়গাটা আসলে কতটুকু
বজায় থাকলো? দেখেন, ব্যাংকের বেসিক ক্যাপিটাল হচ্ছে ট্রাস্ট অফ দ্য পিপল, অফ দ্য ডিপোজিটার্স বেসিক্যালি। ওনারা যদি মনে করেন যে না, আমি এই ব্যাংক থেকে টাকা ফেরত পাবো না, তাহলে তো সেই ব্যাংকের কপালে নিশ্চয়ই দুঃখ আছে। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে প্লিজ আপনারা একটু ধৈর্য ধরেন। আমাদের দেখেন রেমিটেন্স বলেন, ইটস গ্রোয়িং আপ, আমাদের এক্সপোর্ট অর্ডার বাড়ছে, আমাদের রিজার্ভ বেড়ে যাচ্ছে, এবং মাস দুয়েক আগেও বা তিনেক আগেও যেটা ছিল যে অবস্থা, তার চেয়ে কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে। সুতরাং আর সেন্ট্রাল ব্যাংক যেভাবে সাপোর্ট করছে, সাপোর্ট দিচ্ছে, ইনফ্যাক্ট দিচ্ছে মানে দিতে বাধ্য হচ্ছে। এবং এখন যেহেতু গভর্নেন্স ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এখন কিন্তু ফার্দার ডিটেরিয়েশন হওয়াটা আমার মনে হয় হবে না, রাদার ইমপ্রুভমেন্ট উইল বি দেয়ার। সুতরাং আমি বলবো একটু ধৈর্য ধরেন। অস্থির হয়ে গেলে কিন্তু ঝামেলা হবে। অস্থির হয়েন না, ব্যাংক উইল রান ইন ইটস ওন ওয়ে। যেটা এতদিন চলেনি, এখন দে আর ট্রাইং টু পুট ইট অন দ্য রেইল। এখন ঠিকমতো চলার সম্ভাবনা, সুযোগ তৈরি হয়েছে। জি, জনাব শাহাদাত হোসেন, আপনি কি জনাব ফজলে রশিদের সাথে একমত? আমরা অনেকেই ধরে নিচ্ছেন যে এইসব ব্যাংকের ভবিষ্যৎ আসলে অন্ধকার, আপনি কি বলবেন? যে দেখুন, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এখন যে ব্যাংকের সংখ্যার কথা বলা হচ্ছে, যে যারা খুব ক্রাইসিসের মধ্যে আছে, সেই রকম ব্যাংকের সংখ্যা হচ্ছে 10 থেকে 12টি। এখন যে 6টিকে সহযোগিতা দেওয়া হচ্ছে, বাকিগুলাও কিন্তু তারাও সহযোগিতা দাবি করছে, আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমেও দেখতে পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক সহযোগিতা করছে, কারণ একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, তার প্রভাব কিন্তু সমস্ত ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোতে পড়বে। অতএব সেন্ট্রাল ব্যাংকের একটা দায়িত্ব এই প্রতিষ্ঠানকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, তার জন্যই কিন্তু তারল্য সুযোগ দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে একটা ব্যাংক তারল্য সুযোগ কতটুকু পেলে বেঁচে থাকবে। আমার কথা হচ্ছে পরিসংখ্যানে যেতে হবে, রিগোরাস ক্যালকুলেশনে যেতে হবে। আমি যদি রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে চাই, রাখতে চাই, এবং জনগণের ট্রাস্ট, মুখের কথা দিয়ে না, জনগণকে সত্যিকার অর্থে ট্রাস্টে রাখতে চাই, এবং তাহলে সেই জায়গায় আমি মনে করি এই সহযোগিতাটা আরো দরকার। কারণ হচ্ছে একটা ব্যাংক যদি শুধু তার ডিপোজিটাররা যে ডিমান্ড করছে সেটা দিয়ে দেয়, আর তার যদি আদার্স লোন আউট করতে না পারে, তাহলে সেন্ট্রাল ব্যাংকে যে সুদ দিতে হবে সেটাও কিন্তু একটা বড় পরিমাণ। অতএব দুটো দিক, একটা হচ্ছে সে যে ডিফল্ট লোনগুলা রয়েছে এবং তার যে অবলোপন করা হয়েছে যে সমস্ত, সেই জায়গা থেকে কতটুকু পুনরুদ্ধার করতে পারে, এবং সেই পুনরুদ্ধারকৃত প্লাস হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের সহযোগিতা, দুটো মিলে তাহলে তার যদি সারপ্লাস থাকে, লোন আউট করতে পারে এবং কোয়ালিটি অ্যাসেট তৈরি করতে পারে, দেন কিন্তু পসিবল বেঁচে থাকা। এখন বিষয়টা হচ্ছে সাময়িক সুযোগ এটা কিনা, না পার্মানেন্ট। যদি পার্মানেন্ট স্থায়ী সমাধান দিতে হয়, আমার মনে হয় হিসাবায়নের দিকে আরো নজর দিতে হবে এবং প্রকৃত হিসাব বের করতে হবে। তাছাড়া আমি সবসময় একটা জিনিস নিয়ে শঙ্কায় থাকি, সেটা হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা, সেই তুলনায় ব্যাংকের সংখ্যাটা অধিক কিনা, এবং সেই জায়গাটা বিবেচনা করে ভবিষ্যতে তাদেরকে আরো একত্রিত করে সংখ্যাটা কমানো যায় কিনা, সেটাও কিন্তু একটা বড় বিবেচনার বিষয়। যদি আমরা সত্যিকার অর্থেই সংস্কার এবং সেই সংস্কারকে একটা পজিটিভ রেজাল্টিং আউটকাম যদি আমরা আশা করি, তাহলে আমার মনে হয় আরো কিছু ক্যালকুলেশনের দরকার আছে। না হয় অতি সহজে সংখ্যা কাটবে বলে আমি মনে করছি না। জি, জনাব ফজলে রশিদ, আপনি কি মনে করছেন এই যে উদ্বৃত্ত তারল্য রয়েছে যে ব্যাংকগুলোর, তারা যদি ঋণ সহায়তা দিয়ে থাকে দুর্বল ব্যাংকগুলোকে, এবং তার গ্র্যান্টার হিসেবে যদি বাংলাদেশ ব্যাংক থাকে, এটাই কি আসলে সমাধান কিনা, নাকি কোনো এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য বিকল্প কোনো সমাধান সরকারের নেওয়া উচিত? দেখেন, আমার পকেটে যদি উদ্বৃত্ত টাকা থাকে, আমি তো কোনোভাবে এমন জায়গায় টাকাটা ফেলবো না যেখানে আমার টাকাটা ফেরত না আসার পসিবিলিটি বেশি। সুতরাং আমার পায়ে মানে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। এবং আপনাকে যেটা সাদেশ সাহেব বলছিলেন, রাইটলি হ্যাভ পয়েন্ট আউট, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো স্ট্যাটিস্টিক্সের গণ্ডগোল। কোনটা যে সঠিক, কোনটা যে বেঠিক, সেটাই সবচেয়ে বড় প্রবলেম। এখানে ডিজিটাল আমরা যে ইউজ করেছি, আইটি বেস যেসব ইনফরমেশন আমরা পাওয়া উচিত,
সেগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না, এবং পেলেও অনেক সময় দেখা গেছে যে অ্যাট দি ইনস্ট্রাকশন অফ সো কল্ড এন্টারপ্রেনিয়র অফ দ্য ব্যাংকস, তাদের কারণে আমি জানি যে 10 লাখ টাকার উপরে হলে ইউ হ্যাভ টু রিপোর্ট টু সেন্ট্রাল ব্যাংক, অটোমেটিক ক্যাশ ডিপোজিট হলে। আমি যতদূর জানি বেশ কিছু ব্যাংকে তারা রিপোর্টই করে না, বলে আমাদের রিপোর্টের কোনো সিস্টেমই রাখিনি। বলে তোমাদের ধরবে তো? বলে না স্যার, এটা ধরবে না, এটা আমাদের ম্যানেজ করা আছে। সেই ম্যানেজিং ক্যাপাসিটি হচ্ছে কার? সেই পলিটিক্যাল যার সেই ইনফ্লুয়েন্স আছে সেই ম্যানেজ করেছে। সুতরাং এইগুলো কিন্তু এখন চলে গেছে, মানে সেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা ইজ দেয়ার আর নো মোর। হয়তো ভবিষ্যতে হলে আসতে পারে, তবে উই শুড বি ভেরি কেয়ারফুল। সেন্ট্রাল ব্যাংক দে আর প্লেইং ভেরি গুড রোল। এবং আমরা একই সাথে প্রত্যাশা করছি এসব ব্যাংকের উত্তরণের জন্য বেশ কিছু সুপারিশ আসবে এবং ঘুরে দাঁড়াবে ব্যাংকগুলো। ধন্যবাদ জানাচ্ছি, আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এই পর্যন্ত। সঙ্গে থাকুন।